কোটা আন্দোলনে প্রাণ দেয়া আবু সাইদের বাড়িতে গেলেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তার কবর জিয়ারতের পর সমবেদনা জানান স্বজনদের। বলেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আবু সাইদ সবার ঘরের সন্তান। যে স্বপ্ন নিয়ে তিনি জীবন দিয়েছেন তা বাস্তবায়ন করা হবে। পীরগঞ্জের বাবনপুরে আবু সাইদের বাড়ি। শনিবার বেলা 11টার দিকে সেখানে যান অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সঙ্গে ছিলেন তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। এ সময় নিহত সাইদের কবর জিয়ারত করেন তিনি। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন নীরবে। পরে যান সাইদের স্বজনদের কাছে, দেন তার পরিবারের পাশে থাকার আশ্বাস। এ সময় ডক্টর ইউনূস বলেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার পরিবারের সন্তান আবু সাইদ। এছাড়া বিশৃঙ্খলা ও ধর্ম নিয়ে বাড়াবাড়ি বন্ধের আহ্বানও জানান তিনি। হিন্দু পরিবার হোক, মুসলমান পরিবার হোক, বৌদ্ধ পরিবার হোক, সবার ঘরের সন্তান এই আবু সাইদ। কাজেই আপনারা খেয়াল রাখবেন যে কোথাও কোনো গোলযোগ যেন না হয়, কেউ ধর্ম নিয়ে কথাবার্তা না বলে, কারণ আমরা এই মাটিরই সন্তান। আরো বলেন, আমরা সবাই বাংলাদেশি। বাংলাদেশকে রক্ষা করতে হবে আবু সাইদদেরই, তাই পাশে থাকতে হবে তার পরিবারের। আবু সাইদের মা সবার মা এবং সবার মা আবু সাইদের মা। কাজে তাকে রক্ষা করতে হবে, তাদের বোনদের রক্ষা করতে হবে, তাদের ছেলে ভাইদের রক্ষা করতে হবে। সবাই মিলে করে। এটা এক বাংলাদেশ, দুই বাংলাদেশ নেই, এটা আবু সাইদের বাংলাদেশ। পরিবারের পক্ষ থেকে সাইদকে বীরের মর্যাদা দেওয়ার পাশাপাশি দোষীদের শাস্তির দাবি জানানো হয়। 16 জুলাই কোটা আন্দোলনে বিক্ষোভের সময় সংঘর্ষে গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 4র্থ বর্ষের শিক্ষার্থী আবু সাইদ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। শনিবার দুপুরে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতির দপ্তরে পাঠানো হয় তার পদত্যাগপত্র। এদিকে দাবি মেনে একে একে পদত্যাগ করছেন আপিল বিভাগের অন্য বিচারপতিরাও। শিগগিরই নতুন প্রধান বিচারপতি নিয়োগ ও হাইকোর্ট বিভাগ থেকে কয়েকজন বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দেওয়া হবে। সর্বোচ্চ আদালতের অনির্দিষ্টকালের বন্ধের মধ্যেই শনিবার সকালে হাইকোর্ট ও আপিল বিভাগের সকল বিচারপতিদের নিয়ে অনলাইনে ফুল কোর্ট মিটিং ডাকেন প্রধান বিচারপতি। কিন্তু শিক্ষার্থী ও আইনজীবীদের বিক্ষোভের মুখে স্থগিত হয় এ মিটিং। এ সময় চলমান সংস্কার আন্দোলনের অংশ হিসেবে এবং বিগত সরকারের নিয়োগকৃত প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের সকল বিচারপতির পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্ট অঙ্গনে জড়ো হয় শত শত আন্দোলনকারী ও আইনজীবীরা। বেলা 1:30টার দিকে পদত্যাগের নীতিগত সিদ্ধান্ত নেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। 2:30টার দিকে শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করেন। পরে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর তার পদত্যাগপত্র পাঠানো হয়। শেখ হাসিনা যে ফ্যাসিবাদ করেছে, বিচার বিভাগকে অবনমিত করেছে, আরো যে সকল ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করেছে, আমরা সব কিছুর পতন চাই। এ সময় বিচার বিভাগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে ক্ষোভ জানান আইনজীবীরা। আদালতের ঘাড়ে যেটা রাজনৈতিকভাবে বলে বন্দুক রেখে কত কিছু হয়েছে। দেখুন, যে সমস্ত রাজনৈতিকভাবে মীমাংসিত বিষয়গুলো ছিল, সেই বিষয়গুলো আদালতে এনে রাজনৈতিক অস্থিতিশীলতা কায়েম করা হয়েছিল। এরকম প্রত্যেকটা সেক্টরকেই বিচার বিভাগের মাধ্যমে কলুষিত করা হয়েছে। অ্যাটর্নি জেনারেল জানান, ছাত্র জনতার সংস্কার আন্দোলনের পর এবার স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা হবে। তারা চেয়েছেন দুর্নীতিমুক্ত বাংলাদেশ হোক, বিচার বিভাগ হোক। তারা চেয়েছে বাংলাদেশের বিচার ব্যবস্থা বাংলাদেশের মানুষের অধিকার রক্ষার জন্য ভ্যানগার্ড হিসেবে কাজ করুক। তারা চেয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট, বাংলাদেশ সংবিধানের যে অভিভাবক সুপ্রিম কোর্ট, সেই অভিভাবকের ভূমিকা পালন করুক। স্বাধীন বিচার বিভাগের দাবিতে হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতি ঘোষণার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মাকসুদ কামাল পদত্যাগ করেছেন। এছাড়া 7টি হলের প্রভোস্টও তাদের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। শনিবার পদত্যাগপত্র জমা দেন উপাচার্য এবং 7টি হলের প্রভোস্ট। যেসব হলের প্রভোস্ট পদত্যাগ করেছেন সেগুলো হলো রোকেয়া শামসুন নাহার, বিজয় 71, বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধা জিয়া হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল এবং স্যার সলিমুল্লাহ মুসলিম হল। এছাড়াও জহুরুল হক হলের 4 জন আবাসিক শিক্ষকও পদত্যাগ করেছেন। এর আগে বৃহস্পতিবার পদত্যাগ করেন ঢাবির প্রক্টর ও প্রক্টোরিয়াল বডির সব সদস্য। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চলমান পরিস্থিতির মুখে পদত্যাগ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির
সব সদস্য এবং 3টি আবাসিক হলের প্রভোস্ট। অন্তর্বর্তী সরকারের জন্য সাইবার নিরাপত্তা সহ বিভিন্ন কালো আইনের পক্ষে দাঁড়ানোর সুযোগ নেই, এ মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আর আর্থিক খাতের উপর মানুষের আস্থা ফিরিয়ে আনাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তবে প্রতিষ্ঠানগুলোয় দ্রুত শৃঙ্খলা ফিরিয়ে কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার রাতে শপথ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 উপদেষ্টা। শনিবার সচিবালয়ে অফিস করেন বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা। এদিন সকালে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল কথা বলেন নতুন পরিকল্পনা নিয়ে। এক প্রশ্নের জবাবে সাইবার নিরাপত্তা সহ বিতর্কিত বিভিন্ন আইনের ব্যাপারে সরকারের অবস্থান তুলে ধরেন তিনি। কোনো ধরনের খারাপ আইন কোনটার আপনার সংস্কার করা প্রয়োজন, কোনটা বাতিল করা প্রয়োজন, সেটা আমরা সুচিন্তিতভাবে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব। আপনি সাইবার নিরাপত্তা আইনে তো আমিও আসামি ছিলাম, কাজে বুঝতে পারছেন সাইবার নিরাপত্তা আইনকে ভালোবাসার তো কোনো কারণ নাই আমার। দুপুরে আইন মন্ত্রণালয়ে আসেন উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ। আর্থিক প্রতিষ্ঠানগুলোর উপর মানুষের আস্থা ফেরানো নিয়ে কাজ শুরু করার কথা জানান তিনি। বলেন অনিয়মের ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ আছে কিছু টাকা বাইরে পাচার হয়ে গেছে। আচ্ছা, সেটা আমরা জানি, ওটা তো প্রসেস আছে, তথ্য লাগবে, তারপর যাদের সাথে যোগাযোগ করে এটা করতে আমরা করব। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগ বিষয়ে সবার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান ডক্টর সালেহুদ্দিন আহমেদ। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও উপাসনালয়ে হামলার প্রতিবাদে শাহবাগে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছে হিন্দু জাগরণ মঞ্চ। বিকেলে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধরা। সংখ্যালঘুদের নিরাপত্তা, সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন, সুরক্ষা আইন প্রণয়ন সহ বিভিন্ন দাবি জানান আন্দোলনকারীরা। নারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ধর্মীয় নানা আয়োজন নির্বিঘ্নে আয়োজন করতে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান তারা। একই সাথে সীমান্ত এলাকায় যেসব সংখ্যালঘুর ঘরবাড়ি ছাড়ার খবর পাওয়া গেছে তাদেরকে ফিরিয়ে এনে পুনর্বাসনের দাবিও জানান বিক্ষোভকারীরা। তাদের অবস্থানের কারণে শাহবাগ মোড় ও এর আশপাশের এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আমরা চাই এই হিন্দুদের একটা নিরাপত্তা। আমরা তো এই দেশেরই মানুষ। আমাদের দেশ তো স্বাধীন হলো, কিন্তু আমরা তো স্বাধীন হতে পারলাম না। সরকারে যারাই ছিল হিন্দু সংসদ সদস্য ছিল, কিন্তু একটা হিন্দু সংসদ সদস্য হিন্দুদের নিয়ে কথা বলে না। আমরা সবাই একত্রে বাংলাদেশের অধিবাসী, আমরা সবাই চাই বাংলাদেশে যেন শান্তিটা বজায় থাকে। হিন্দুদের উপর নির্যাতন বন্ধ করা হোক। এদিকে হিন্দুদের মন্দির ও বাড়িঘরে হামলা ভাঙচুরের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে মৌন মিছিল ও সমাবেশ করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। বিকেলে চট্টগ্রামের জামাল খান এলাকায় বিক্ষোভ করেছে হিন্দু সম্প্রদায়। মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানান হাজারো মানুষ। এদিকে রাজশাহীর গণকপাড়া ধর্মসভায় প্রতিবাদ কর্মসূচি হয়েছে। এছাড়া রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা চত্বরে সমাবেশে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন সহ 4 দাবি পেশ করা হয়। ময়মনসিংহের গাঙ্গিনার পাড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন হিন্দু সম্প্রদায়ের মানুষ। ফরিদপুর প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এছাড়া বিভিন্ন জেলা ও উপজেলা শহরে প্রতিবাদ কর্মসূচি পালন করে সনাতন ধর্মাবলম্বীরা। হিন্দুদের উপর নিপীড়ন বন্ধে দ্রুত ব্যবস্থা না নিলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। আমি সংখ্যালঘু নই, আমি সনাতন ধর্মাবলম্বী। সংখ্যালঘুটা তুলতে হবে আমাদের নাম থেকে। এই দেশের নাগরিক, আমরা এখানে জন্মগ্রহণ করেছি, তো বারবার কেন আমাদের উপর অত্যাচার হবে, বারবার কেন আমরা অত্যাচারিত হব? এ পর্যায়ে খেলার খবর, আর শুরুতেই জানাবো শিরোনামগুলো। শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিসিবিতে নতুন নেতৃত্ব চান নাজমুল আবেদিন ফাহিম। সংস্কারের জন্য শিগগিরই রূপরেখা দেবেন। পাকিস্তান সফরকে সামনে রেখে মিরপুরে অনুশীলন শুরু। শান্ত লিটনদের নিরাপত্তা শঙ্কায় যোগ দিতে পারেননি বিদেশি কোচরা। ক্রিকেটের স্বার্থ না ভেবে ক্ষমতা ধরে রাখার প্রয়াস বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস করে দিয়েছে বলে মনে করেন কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম।
বিসিবিতে নীতি নির্ধারণী পর্যায়ে বড় পরিবর্তন জরুরি বলে বিশ্বাস তার। প্রয়োজনে ক্রিকেটের উন্নতিতে নিজেকে উজাড় করে দিতে চান দেশসেরা এই কোচ। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সংস্কারের ডাক জোরে সোরে উঠেছে দেশের ক্রীড়াঙ্গনে। সবচেয়ে বেশি দাবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিবর্তনে। থমথমে বিসিবি, নেই কোনো শীর্ষ পরিচালক। বিসিবি সংস্কারে এই পরিচালক প্যানেলে আনতে হবে ব্যাপক রদবদল। সেই দায়িত্বে অবদান রাখতে চান নাজমুল আবেদিনও, জানাতে চান রূপরেখা। আমি চাইবো একটা কম্প্রিহেন্সিভ একটা রূপরেখা নিয়ে আসতে, যেটা দিয়ে আমরা হয়তো সাহায্য করতে পারবো। এখন যারা দায়িত্বে আছেন, উপদেষ্টা কিন্তু বলেছে যে তারা চাই সিস্টেমটাকে ঠিক করতে। সিস্টেম যেই ভালোভাবে চালাতে পারবে সেই যোগ্যতা রাখে ক্রিকেট বোর্ডে আসে। দুর্নীতি, ব্যক্তিগত লাভের আশায় ক্রিকেটের স্বার্থ বিসর্জন দিয়েছেন বিসিবি কর্তারা। পুনরায় তাদের ওপর আস্থা রাখার বিপক্ষে ফাহিম। মনে হয় না তারা ক্রিকেটের সেবক ছিল, তাদের নিজস্ব এজেন্ডা ছিল, সেই এজেন্ডাই তারা ফুলফিল করেছে গত একটা যুগ বা তার বেশি সময়। আমরা দেখেছি ক্রিকেটের মাঠে কী হয়েছে, ক্লাবগুলোর কী অবস্থা, ঢাকা লিগের বলি, বিপিএল ফ্র্যাঞ্চাইজি বলি, পুরোটা ক্রিকেট খেলাটাকেই নষ্ট করে দেওয়া হয়েছে। একই জিনিস হলে একই জিনিসের রিপিটেশন হবে, তাদের পক্ষে সম্ভব হবে না একেবারে এটাকে উল্টে ফেলা, কারণ যেভাবে চলেছে সেটা থেকে একেবারে উল্টো দিকে যাওয়াটা বোধহয় সম্ভব না। অক্টোবরে নারী টি-20 বিশ্বকাপ আয়োজন না করা গেলে দেশের ভাবমূর্তিতে প্রভাব ফেলবে, তবে শেষ পর্যন্ত আশা রাখতে চান ফাহিম। এখন যে অবস্থায় বাংলাদেশ আছে এবং সামনের 8-10 দিনের মধ্যে বাংলাদেশ যে জায়গায় যাবে, আমার মনে হয় না কোনো ইস্যুতে, ইনক্লুডিং সিকিউরিটি, কোনো ইস্যুতে কোনো ধরনের আমাদের শর্টকামিং থাকবে। বাংলাদেশ এখন অত্যন্ত স্টেবল একটা জায়গায় আছে এবং সামনে আরও যাবে। শুধু ক্রিকেট নয়, নতুন প্রক্রিয়ায় দেশের সব ক্রীড়া খাতেই সংস্কার দেখতে চান নাজমুল আবেদিন। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেখ হাসিনা সরকারের পতনের 5 দিন পরও সড়ক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা। কেউ যানবাহন নিয়ন্ত্রণ করছে, কেউ করছে বৃক্ষরোপণ, কেউ আবার ছাত্র জনতার রক্তক্ষয়ী আন্দোলনের স্মৃতি অমর করতে দেয়ালে আঁকছে গ্রাফিতি। তাদের এমন কাজ উজ্জ্বল আগামীর জন্য গুরুত্বপূর্ণ বার্তা, বলছে সাধারণ মানুষ। পুলিশ সদস্যরা পুরো দমে কাজে যোগ না দিলেও অনেকটাই স্বাভাবিক রাজধানীর জীবনযাত্রা। এর মূল কৃতিত্ব শিক্ষার্থীদের। আনসার ফায়ার সার্ভিস সদস্যরা কাজ করলেও মাঠ ছাড়েনি ছাত্রছাত্রীরা। সাথে রয়েছে বিএনসিসি, রোভার স্কাউট, রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন প্রতিষ্ঠানের স্বেচ্ছাসেবী। শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে স্থানীয় সহ বিভিন্ন বেসরকারি সংস্থাও। 3 মিনিট, 2 মিনিট, 4 মিনিট রাস্তার অবস্থান বুঝে কিন্তু তারা এখন সিগন্যালগুলো ছেড়ে দিচ্ছে। আমি অবাক হয়েছি, শিক্ষার্থীরা যানবাহন নিয়ন্ত্রণ করছে, এটি অবিশ্বাস্য। আমার দেশে এমন চিত্র দেখা যায় না। আমরা চাই হচ্ছে নিরাপদ সড়ক, মানুষের মধ্যে জনসচেতনতা সৃষ্টি করার জন্য আমরা সবাই এখানে এসেছি। শুধু যানবাহন নিয়ন্ত্রণ নয়, শিক্ষার্থীদের নজর সৌন্দর্য বর্ধন ও পরিবেশ রক্ষার দিকেও। সড়ক বিভাজকে মেহগনি, জামরুল সহ দেশীয় প্রজাতির নানা গাছ লাগাচ্ছেন তারা। রাস্তার মাঝখানে যেই এরিয়াটা আছে, এখানে আমরা প্রায় 2 থেকে 250 গাছ লাগাইছি। গাছ লাগালেই হবে না, গাছের পরিচর্যা করতে হবে। আরেক দল শিক্ষার্থী ব্যস্ত রং তুলিতে আন্দোলনের শহীদদের রক্তাক্ত স্মৃতি অমর করে রাখতে। দেয়ালে আঁকা গ্রাফিতি দিচ্ছে ঐক্য, দ্রোহ, আত্মত্যাগ আর ফ্যাসিবাদ বিরোধী নানা বার্তা। কোনো দলীয় কোনো একটা সংস্কৃতিতে আবদ্ধ না থাকি, আমরা যাতে গণতান্ত্রিক একটা ন্যায়ের একটা সমাজের দিকে যেতে পারি, এই লক্ষ্যে হচ্ছে আমাদের এই কাজটা। পরবর্তীতে যেসব রাজনৈতিক দল আসবে তারা যেন মনে রাখে যে আমরা যে জিনিসটার জন্য লড়াই করেছি সেই জিনিসটা যেন ভবিষ্যতে কোনোদিন কারোর সাথে না হয়। এইখান দিয়ে যখন মানুষ যাওয়া আসা করবে, যখন আমাদের গ্রাফিটি কাজগুলো দেখবে, তখন তারাও অনুপ্রাণিত হবে। শিক্ষার্থীদের এমন ইতিবাচক কার্যক্রমকে সমর্থন দিচ্ছেন শিক্ষক ও অভিভাবকরাও। জেনজেট কি জিনিস, তারা কিভাবে চলে সেটা আমাদের বোঝা উচিত। ইতিবাচক পরিবর্তনগুলো সমাজের সবার জন্যই প্রয়োজন। তো সেগুলো যদি সমাজের বিভিন্ন ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে আমাদের সমাজের সর্বস্তরে যদি সেই পরিবর্তনগুলো, প্রত্যাশিত বিষয়গুলোর বাস্তবায়ন হয়, তাহলে তো সেটা সামগ্রিক দেশকে এগিয়ে নিয়ে যাবে। স্বাভাবিক জীবনে ফেরার পরও সংস্কার কাজ চালানোর প্রত্যয় শিক্ষার্থীদের। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
সারা দেশে 538 থানার কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। মেট্রোপলিটনের 110টি থানার মধ্যে 84টি এবং জেলার 529টি থানার মধ্যে 454টি থানার কার্যক্রম শুরু হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিকেলে দেয়া এই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বিকেল 3টা পর্যন্ত সারা দেশের মোট 639টি থানার মধ্যে 538টির কার্যক্রম শুরু হয়েছে। এদিকে আরও একটি বিজ্ঞপ্তিতে জানানো হয় থানার কার্যক্রম পুনরুদ্ধার ও আইন শৃঙ্খলা রক্ষায় প্রতিটি থানা এলাকায় নাগরিক নিরাপত্তা কমিটি গঠনের জন্য পুলিশ হেডকোয়ার্টার থেকে সব জেলা পুলিশ সুপার ও থানার অফিসার ইনচার্জকে নির্দেশনা দেওয়া হয়েছে। বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন শিল্পী ও সংস্কৃতি কর্মীরা। সব শিল্পীই যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে সেটা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন তারা। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশে এসব দাবি তোলেন বক্তারা। ছাত্র জনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে পতন হয়েছে স্বৈরাচারী সরকারের। এরপরে চলে হামলা ও লুটপাট, ভাঙচুর চালানো হয় ধর্মীয় উপাসনালয়ে। এর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন সাংস্কৃতিক কর্মীরা। দাবি জানান আর ধ্বংস নয়, বিভক্তি নয়, নতুন সমাজ বিনির্মাণে এগিয়ে আসতে হবে সবাইকে। প্রত্যেকে যার যার লেখনী যে যার কর্মে মাধ্যমে তার স্বাধীন মত প্রকাশের মাধ্যমে তার কর্মের মাধ্যমে দেশের জন্য কাজ করে যাবেন। নির্ভীক বাংলাদেশ চাই। সবচেয়ে বেশি যেটা ভয় পাইছিলাম, ভিতর ডিম ছিলাম, যেটা আমাদের ভয়টা কাটাই দিছে এই তরুণরা। শিল্পীরা জানান সময়টা শুধু উদযাপনের নয়, উল্লাসের নয়, এখন মনোযোগ দিতে হবে রাষ্ট্র পুনর্গঠনে, গড়তে হবে বিভক্তিহীন সমাজ। দ্রুত শান্তি ফিরে আসুক দেশে এবং ব্যক্তিগতভাবে এবং শিল্পী হিসেবে আমি চাইবো আমাদের শিল্প চর্চা এবং বাক স্বাধীনতা বাধাহীন হোক। সিনেমা বলি বা আমাদের গান সঙ্গীতের জায়গা বলি, নৃত্যের জায়গা বলি, মঞ্চের জায়গা বলি, সব জায়গায় যেন আমরা স্বাধীনতা পাই। গণমাধ্যম হোক, সেটা শান্তি শৃঙ্খলা বাহিনী হোক, সামরিক বাহিনী হোক, কিংবা যে কোনো প্রশাসনের যে কোনো শাখায় আমরা আসলে আমাদের আস্থাটা হারিয়ে ফেলেছিলাম। আমি চাই যে আমরা যে আস্থা নিয়ে আসলে এই সরকার গঠন হয়েছে সেই আস্থাটা তারা যাতে ধরে রাখতে পারে। বৈষম্যহীন অসাম্প্রদায়িক নতুন বাংলাদেশ গড়ার দাবিও জানান কেউ কেউ। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।